এই ঝুড়ির ভিতর ছোট্ট বাচ্চা। হায় রে জীবন, কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার মূল্য দেয় না। জলাধার, তোমায় আমি আমার এই জাদুর কাঠিটা 2 দিনের জন্য দেব। তোমার প্রয়োজন মিটে গেলে এই কাঠি আবার আমার কাছে চলে আসবে। তুমি আমাদেরকে কৃষ্ণনগর রাজ্যে নিয়ে চলো। এই হোক, তোমরা মহারাজকে জঙ্গলে শেষ করে দাও, কেউ যেন বাঁচতে না পারে। বহু বছর আগে রূপনগর নামের এক গ্রাম ছিল। সেখানে রামু নামের এক গরিব কাঠুরে তার স্ত্রী মীরার সাথে বসবাস করত। তারা এতটাই গরিব ছিল যে কোনো কোনো সময় শুধু জল খেয়েই দিন কাটিয়ে দিত। একদিন সকালে, ঘরে একটা চালের দানাও নেই। আজ যদি বাজার না করো তাহলে আজও শুধু জল খেয়েই থাকতে হবে। যাও না বাজারে, কিছু কিনে আনো। এখন তোমাকে আমি কি বলে বোঝাবো? আমি বাজারে কি নিয়ে যাব? আমার কাছে তো 1 টাকাও নেই। আমি এত পরিশ্রম করি, কিন্তু ওই পরিশ্রমের দাম আমি পাই না। কবে যে আমাদের ভাগ্য ফিরবে? এত কাজ করার পরও আমাদের অভাব চায়নি। কবে যে ঈশ্বর আমাদের উপর কৃপা করবে? তুমি এখন চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আজ যাই হয়ে যাক না কেন, বাজার করে ঘরে ফিরব, না হলে ঘরেই ফিরব না। এই বলে রামু কুড়াল নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। ঈশ্বর, আমি আজ যেন পরিমাণের চেয়েও বেশি কাঠ কাটতে পারি। কৃপা করো ভগবান, আমায় দোয়া করে কৃপা করো। রামু জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। হঠাৎ সে একটা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আমি এটা কি শুনতে পাচ্ছি? এত ছোট বাচ্চার কান্নার শব্দ! এ তো গভীর জঙ্গলে বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? এখানে কেউ বসবাস করে বলেও তো মনে হয় না। তাহলে কি কোনো হিংস্র প্রাণী বাচ্চা শিকার করে নিয়ে এসেছে? আমাকে দেখতে হবে। রামু এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে নদীর উপর একটা ঝুড়ি ভাসছে। ঝুড়ির উপর একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। কান্নার শব্দটা ওখান থেকেই আসছিল। আরে, নদীতে ওটা কি? আর মনে হচ্ছে ওখান থেকেই তো কান্নার শব্দ আসছে। তাহলে কি ওর ভিতরেই বাচ্চা আছে? যাই, আগে বাচ্চাটাকে বাঁচাই, তারপর যা হবে দেখা যাবে। তখন রামু নদীর দিকে যেতে থাকে, আর নদী থেকে ঝুড়িটা তুলে কাপড় সরিয়ে দেখে ঝুড়ির ভিতর একটা ছোট্ট বাচ্চা রাখা আছে। হায় রে, এটা আমি কি দেখছি? এই ঝুড়ির ভিতর ছোট্ট বাচ্চা। হায় রে জীবন, কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার মূল্য দেয় না। মানুষ এটা করতে পারলো কি করে? আমি একে আমার নিজের করে নেব। যাই, আর দেরি নয়, বাচ্চাটার হয়তো খিদে পেয়েছে। একে যদি মীরার কাছে নিয়ে যাই, বেচারা খুব খুশি হবে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমাদের সন্তান নেই বলে হয়তো উনি আমার কাছেই এই সন্তানকে পাঠিয়েছেন। কার ভাগ্যে কি লিখেছেন সে উনিই জানেন। এটা বলে রামু ওই শিশুকে মাথায় করে নিয়ে ঘরে ফিরে আসে। মীরা, মীরা, দেখো, একবার বেরিয়ে দেখো, তোমার জন্য কি এনেছি। তুমি দেখলে আজ নিজেকে অনেক ভাগ্যবান মনে করবে। কি হয়েছে? এত চিৎকার কেন করছো? এ তো তাড়াতাড়ি কাজ হয়ে গেল। নিশ্চয়ই তুমি চাল আর সবজি নিয়ে এসেছো, তাই এত চিৎকার করছো। কিন্তু ব্যাগ কোথায়? আমি আজকে কিছুই আনতে পারিনি, কিন্তু তোমার জন্য যেটা এনেছি তুমি দেখলে আত্মহারা হয়ে উঠবে। একবার দেখো ঝুড়ির মধ্যে কি আছে। ঝুড়ি? এই ঝুড়িতে কি আছে? কি আছে দেখার জন্য কাপড়টা আগে সরিয়ে দেখো। ওরে বাবা, এ তো একটা ছোট্ট বাচ্চা। কিন্তু তুমি এই বাচ্চা কোথায় পেলে? এটা কার বাচ্চা? আমি কাঠ কাটার সময় এই বাচ্চাকে নদীতে ভেসে যেতে দেখতে পাই। আমি ওখানে একে একা ছেড়ে আসতে পারিনি। যদি তাই করতাম, কোনো হিংস্র প্রাণী বা জলে ডুবে হয়তো ও মারা যেত। তাই জন্য তো তোমার কাছে নিয়ে এসেছি। হ্যাঁ গো, এ তো সুন্দর ফুটফুটে বাচ্চাকে কেউ কি করে জলে ভাসিয়ে দিতে পারল? তার কি একটুও মায়া লাগলো না? যেহেতু আমাদের কোনো বাচ্চা নেই, তাই আমি ওকে আমার বাচ্চা রূপে গ্রহণ করতে চাই। আজ থেকে আমি ওর মা। এই দুঃখের দিনেও আমি মা হতে পেরে আমার সব দুঃখ কষ্ট আমি ভুলে যাচ্ছি। কিন্তু আমরা তো জল খেয়েও কাটিয়ে দেব। এই বাচ্চাকে কি খেতে দেব? মীরা, তুমি চিন্তা করো না। ঈশ্বর যখন ওকে বাঁচিয়ে রেখেছেন, তখন ওর খাওয়া পড়ার কোনো অভাব উনি রাখবেন না। আর আমি তো আছি, দিন রাত কাজ করব। ঠিক বলেছ। তাহলে এর নাম কি দেওয়া যায়? হ্যাঁ, একে তো জলে ভাসা অবস্থায় পেয়েছি, তাহলে এর নাম রাখা যায় জলাধর। কেমন হবে?
খুব সুন্দর হয়েছে নামখানা। জলাধার, আহা, শুনলেই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দিন যেতে থাকে আর তারা জলাধরকে নিজের বাচ্চার মতো করে বড় করতে থাকে। একদিন হঠাৎ, শুনো, আজ ঘরে একটুও দুধ, খাবার কিছুই নেই। তুমি যাও, ওর জন্য খাবার নিয়ে আসো। ওর কান্না আমি আর সহ্য করতে পারছি না। বুকটা আমার ফেটে যাচ্ছে। আমি কোথায় যাব বুঝতে পারছি না। আমার কাছে তো 1 টাকাও নেই। দেখি যাই কোথাও থেকে টাকা জোগাড় করতে পারি কিনা। ওকে এভাবে ক্ষুধার্ত অবস্থায় রাখতে পারি না। কি যে করি। এটা বলে রামু ঘর থেকে বেরিয়ে পড়ে আর গ্রামের প্রধান সাহেবের কাছে যায়। আরে রামু যে, কিন্তু আমার ঘরে হঠাৎ পথ ভুলে নাকি? তোমার তো জঙ্গলে যাওয়ার কথা, কিন্তু আমার ঘরে কি মনে করে? আগের থেকেই বলে দিচ্ছি রামু, আমার কিন্তু কাঠ লাগবে না। প্রধান মশাই, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার ঘরে খাবার জন্য কিছুই নেই, তাই আপনার স্মরণে এসেছি। দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন। আমার এই বিপদে আমাকে উদ্ধার করুন। আরে তোমার ঘরে খাবার নেই তো আমি কি করব? আমি কি তোমাকে টাকা দেওয়ার জন্য কি বসে আছি নাকি? তাছাড়াও তোর কাছে তো আগের থেকেই অনেক টাকা পাবো। সেগুলো আগে ফেরত দে, তারপর নয় টাকা চাইবি। এরপরও কোন মুখে টাকা চাইতে আসিস বলতো? তাছাড়া শুনেছি তোরা নাকি জল খেয়েই দিনের পর দিন কাটিয়ে দিস। তাহলে তাই কর, জল খেয়েই কাটিয়ে দে। এতে পরে টাকা ফেরত দেওয়ার ঝামেলাও থাকবে না। প্রধান মশাই, আমি আমাদের জন্য আসিনি, আমি আমার ছেলের জন্য এসেছি। ঘরে খাবার জন্য কিছুই নেই। বাছা আমার সকাল থেকে কান্না করছে। কি বলছো তুমি? তো নিঃসন্তান, তাহলে হঠাৎ বাচ্চা কোথায় পেলে? চুরি করেছো নাকি? না প্রধান মশাই, সে অনাথ ছিল। আমি গভীর জঙ্গলে কাঠ কাটার সময়ে ছেলেটাকে গুড়িয়ে পাই, তাই আমি তাকে আমাদের ঘরে নিয়ে এসেছি। এদিকে নিজেরাই খেতে পায় না, আবার একটা বাচ্চা জুটিয়েছে। বলি, নিজেরা তো না খেতে পেয়ে মরবে, ওই বাচ্চাকেও না খুবিয়েও মারবে নাকি? প্রধান মশাই, আপনি আমাকে যা পারেন বলুন, কিন্তু আমাকে কিছু টাকা ধার দিয়ে দিন। আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা শোধ করে দেব। ঠিক আছে, তোর ছেলের জন্য দয়া করে কিছু টাকা দিচ্ছি। একটা ছোট বাচ্চা চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে, সেটা তো হতে পারে না। আমার চোখে তো চামড়া আছে। এই গ্রামের হতভাগাগুলোর জন্য আমার হয়েছে যত জ্বালা। কিন্তু মনে রাখবি, সামনের মাসে আগের টাকা আর এই টাকা সুদে আসলে ফেরত চাই, না হলে তোর ওই ভিটে মাটি আর ঘর আমি নিয়ে নেব। কথাটা যেন মনে থাকে। রামু ওই টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাজার থেকে রামু তার সন্তানের জন্য দুধ আর নিজেদের জন্য সামান্য বাজার করে বাড়ি ফিরে আসে। মীরা, কই গেলে? এই দেখো, আমি বাজার করে নিয়ে এসেছি। তুমি এখনই দুধটা গরম করে ওকে খাইয়ে দাও। তুমি বাজার করে নিয়ে এসেছো? তুমি টাকা কোথায় পেলে? আমি প্রধান মশাইয়ের কাছ থেকে সুদে টাকা ধার করে নিয়ে এসেছি। কিন্তু ওই প্রধান সাহেব তো অনেক ধূর্ত, সে তো এমনি এমনি টাকা দেবে না। প্রধান মশাই বলেছেন মাত্র 1 মাসের মধ্যে সুদে আসলে সব টাকা ফেরত দিতে হবে। মীরা দুধ গরম করে জলাধরকে খেতে দেয়। দেখেছ, দুধ খাওয়ার পর কেমন শান্তিতে ঘুমাচ্ছে? দেখতেও মনটা জুড়িয়ে যাচ্ছে। মীরা, এবার থেকে আমি দিনরাত অনেক পরিশ্রম করব। আমরা অভাবে থাকব, কিন্তু ওর উপর অভাবের কোনো আঁচটুকুও ফেলতে দেব না। এভাবেই তাদের অভাবের সংসার চলতে থাকে। তারা নিজেরাই না খেয়ে তাদের সন্তান জলাধরকে খাওয়াত। নিজের সব ইচ্ছে ত্যাগ করে জলাধরের ইচ্ছে পূরণ করত। অভাবের সংসারে জলাধরকে কোনো দিনও কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। যখনই টাকার সংকট দেখা দিত, তখনই প্রধান সাহেবের কাছ থেকে চোরা সুদে টাকা ধার করে আনত। এভাবেই দেখতে দেখতে 22টা বছর কেটে যায়। জলাধারও ধীরে ধীরে 22 বছরের যুবক হয়ে ওঠে। একদিন হঠাৎ গ্রামের প্রধান তাদের বাড়িতে আসে। কি হে রামু, বেশ তো ভুলে বসে আছো? এদিকে মাস পেরিয়ে 10 দিন হতে চলল, এখনো আমার টাকা ফেরত দাওনি কেন? প্রধান মশাই, আমাদের আর একটু সময় দিন। আমি আপনার সব টাকা সুদে আসলে শোধ করে দেব। এত দিনের পরও বলছো আরও সময়?
বলছি টাকা কি গাছে ফলে যে তোমার কাছে বছরের পর বছর টাকা ফেলে রাখব? একদিন পর আমি টাকা নিতে আসব। টাকা যদি না পাই, কথা মতো এই ঘর আর ভিটেমাটি তুমি আমার নামে লিখে দেবে। এই ঘরটুকুই আমাদের সম্বল, আর এই ঘর ছাড়া আমাদের থাকার কোথাও জায়গাও নেই। প্রধান সাহেব রামুকে হুমকি দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে রামু মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। সে একদিনের মধ্যে এত টাকা কিভাবে জোগাড় করবে, এটা ভেবে ভেবে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। সে ভেবে কুল পাচ্ছিল না সে এখন কি করবে। তার এই ছোট্ট কুড়েঘরটাই ছিল তার থাকার একমাত্র সম্বল। সেটা চলে গেলে সে বউ সন্তান নিয়ে পথে বসবে। এটা ভাবতে ভাবতে কাঁদতে থাকে। এদিকে জলাধার লুকিয়ে প্রধান আর তার বাবার সব কথা শুনে নেয়। হায় ঈশ্বর, এসব কি হচ্ছে? আমার বাবা সারা জীবন সৎভাবে কাজ করে গেল, তবু আমাদের এই দিন দেখতে হচ্ছে। প্রধান মশাই আমাদের ঘর ছিনিয়ে নিতে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। আমরা কি সারা জীবন এভাবেই গরিব থাকব, নাকি আমাদের ভাগ্যে অন্য কিছু লেখা আছে? সবাই বলে পরিশ্রমের ফল মিঠা হয়, কিন্তু আমরা এত পরিশ্রম করার পরও কোনো ফল পাচ্ছি না। হায় ঈশ্বর, আমার বাবা সবসময় সৎভাবে কাজ করে গেল, তবু আমাদের এই দিন দেখতে হচ্ছে। আমার বাবা তো কারোর কোনো ক্ষতি করেনি, কোনো অন্যায় করেনি, কোনোদিন সততার পথ ছাড়েনি, আর তার পরিবারকে অনিশ্চয়তার ভয় পেতে হচ্ছে। প্রধান মশাই আমাদের শেষ সম্বল ঘরটুকুও আমাদের থেকে ছিনিয়ে নিতে চাইছে। আমি সব কিছু সামনে থেকে দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। এইগুলো ভাবতে ভাবতে সে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। হঠাৎ সে একটা পাখিকে একটা কাঠের নিচে পড়ে থাকতে দেখতে পায়। আরে, এই ছোট পাখিটা তো চাপা পড়ে গেছে, একে আমাকে বাঁচাতে হবে। যাই। তখনই সেই দিয়ে ওই ডালটা সরিয়ে দেয়, আর নিমেষের মধ্যে পাখিটা একটা পরীতে রূপান্তর হয়। তোমাকে অনেক ধন্যবাদ জলাধার। তুমি আমার নাম জানলে কি করে? শুধু তোমার নাম নয়, তোমাকে আমি সেই ছোট্ট বেলা থেকে দেখে আসছি। কত দিন হয়ে গিয়েছে, তবুও আমার স্পষ্টভাবে মনে আছে। তুমি ঠিক এতটুকু ছিলে, ছোট্ট ঝুড়ির মধ্যেই কুটিসুটি মেরে শুয়েছিলে। বোধহয় তোমার বয়স সবে 3 মাস হবে। সেই সময় তোমার বাবা তোমাকে এই নদী থেকে তুলে নিয়ে গিয়েছিল। আমি ওই ঝুড়িটা নদীর কিনারে নিয়ে এসেছিলাম, যাতে তোমার বাবা ওই ঝুড়িটা দেখতে পায়। কি বলছো তুমি? ঝুড়িতে আমি ভেসে আসছিলাম? মিথ্যে, মিথ্যে কথা বলছো তুমি। আমি বাবা রামু আর মা মীরার ছেলে। তুমি আমায় মিথ্যে কেন বলছো? তুমি নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করতে চাও, তাই তুমি আমায় মিথ্যে কথা বলে ভোলানোর চেষ্টা করছো। আমি মিথ্যা কেন বলতে যাব বলো? তুমি জলে ডুবে যাচ্ছিলে, আমি তোমায় বাঁচিয়েছি। তোমায় নদীর কিনারে নিয়ে এসেছি, যাতে তোমার বাবা তোমাকে দেখতে পায়। তোমার বাবা নিঃসন্তান ছিলেন, তাই তিনি তোমাকে কোনোভাবেই ফিরালেন না। না না না, এটা হতেই পারে না। যদি তারা আমার বাবা মা না হতো, তাহলে তারা কেন এত আমাকে ভালোবাসত? আর তারা না খেয়েও আমাকে দিনরাত খাবিয়ে এসেছে। এত অভাবের মধ্যে আমাকে অভাব বুঝতে দেয়নি। তারা খালি পেটে থেকেছে, কিন্তু আমাকে কখনোই না খাইয়ে রাখেনি। কারণ জলাধার রক্তের চেয়েও বড় আত্মার সম্পর্ক হয়। তারা তোমায় জন্ম না দিলেও তোমায় মানুষ করেছেন। এটা যদি সত্যি হয়, তাহলে তুমি আমার অনেক উপকার করেছো। আমি জানতাম আমার মা বাবাই সব থেকে গরিব, কিন্তু আসলে তারা মন থেকে অনেক ধনী। আমি তাদের সন্তান না হয়েও তারা আমাকে তাদের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছে। তুমি আমাকে আমার জীবনের সব থেকে বড় সত্যটা জানিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ। জলাধার, তোমায় আমি আমার এই জাদুর কাঠিটা 2 দিনের জন্য দেব। তোমার প্রয়োজন মিটে গেলে এই কাঠি আবার আমার কাছে চলে আসবে। এই কাঠিটা তোমায় আরও কঠিন সত্য জানাবে। এখন তুমি এই কাঠি তোমার ঘরে নিয়ে যাও, আর তোমার প্রয়োজনীয় যা লাগবে তুমি তা মন দিয়ে চাইলেই পেয়ে যাবে। পরী জাদুর কাঠি জলাধারকে দিয়ে ওখান থেকে চলে যায়। জলাধারও বাড়ি ফিরে আসে। আর কতদিন আমরা এভাবে গরিব হয়ে বেঁচে থাকব? কাল প্রধান আসবে আর আমাদের এই ছোট্ট কুড়েঘরটাও কেড়ে নেবে। আর আজ ঘরে কিচ্ছু নেই যে জলাধারকে রেঁধে দেব। ওর তো খালি পেটে থাকার অভ্যেস নেই। এখন আমি কি করব? তুমি চিন্তা করো না মীরা, আমি নিজের একটা কিডনি শহরে গিয়ে বিক্রি করে দেব। মহিন ডাক্তার আমাকে বলেছে
মানুষ একটা কিডনি নিয়েও বেঁচে থাকতে পারে। এটা তুমি কি বলছো? হ্যাঁ মীরা, এছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। না বাবা, তোমাকে কোনো অঙ্গ আর বিক্রি করতে হবে না। আমি থাকতে এত কষ্ট তোমাদের আর কখনোই পেতে দেব না। তুমি চলে এসেছো বাবা। নিশ্চয়ই তোমায় অনেক খিদে পেয়েছে, কিন্তু বাবা কি করব, আজকে তোমার জন্য কিছুই রাঁধতে পারিলেন। মা, আজ থেকে তোমাকে আর খাবার বানাতে হবে না। আজ থেকে আমি খাবার বানাবো। দেখো বাবা, আমি কি নিয়ে এসেছি? জাদুর কাঠি। হ্যাঁ দেখো বাবা মা, তবেই জাদুর লাঠির কামাল। তখন জলাধার চোখ বন্ধ করে বলতে থাকে, হে জাদুর লাঠি, আমাকে অনেক সুন্দর সুন্দর খাবার দাও। হঠাৎ তাদের সামনে অনেক সুন্দর সুন্দর খাবার চলে আসে। এইসব দেখে জলাধারের বাবা মা অবাক হয়ে যায় আর বলে, হায় ঈশ্বর, এটা আমি কি দেখতে পাচ্ছি? এটা কিভাবে সম্ভব? তুমি কি কোনো জাদুবিদ্যা শিখেছ জলাধার? না বাবা, এগুলো জাদুবিদ্যা না। তখন জলাধার জঙ্গলের পরীর কথা তার বাবা মাকে বলতে থাকে। মা বাবা, আমাকে মানুষ করার জন্য তোমরা না খেয়ে আমাকে খাইয়েছ, কিন্তু আজ থেকে আর এটা হবে না। কত বছর আমরা পেট ভরে খাইনি, আজকে আমরা সবাই পেট ভরে খাবো। এরপর সবাই পেট ভরে খেতে থাকে। জীবনে প্রথমবার তারা এত সুস্বাদু আর সুন্দর খাবারের স্বাদ পায়। বাবা জলধর, কালকে তো প্রধান সাহেব আসবে। তাকে সুদে আসলে অনেক টাকা দিতে হবে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমরা আর চিন্তা করো না, এখন সবকিছু আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। সেদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, জলাধার জাদুর কাঠি নিয়ে বাইরে বেরিয়ে আসে। আরে দাদা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এখানে তো রামুর বাড়ি ছিল। রাতারাতি তার এত বড় বাড়ি কি করে হলো? তার তো নুন আনতে পান্তা ফুরায়। তাহলে হয়তো আমরা পথ ভুল করে এখানে এসেছি। আরে না, জায়গা তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো রাতারাতি এত বড় ঘর হলো কি করে? এটা তো প্রধান মশাইয়ের ঘরের থেকেও অনেক বড়। দুই প্রতিবেশী অবাক হয়ে কথা বলতে বলতে ওখান থেকে চলে যায়। এই কানাই, চল রামুর বাড়ি। আজ ওকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। হয় আজকেও আমাকে টাকা ফেরত দেবে, নয়তো ওর ভিটে মাটি আমি আজকেরই দখল করে নেব। অনেক সহ্য করেছি, আর না। পরের দিন গ্রামের প্রধান রামুর বাড়িতে এসে অবাক হয়ে যায়। আরে কানাই, আমরা কি অন্য রাস্তায় চলে এসেছি? এত বড় বাড়ি রাতারাতি হলো কিভাবে? এটা তো আমার ঘরের থেকেও অনেক বড়। কি হলো বলতো? কিন্তু আশেপাশের ঘরবাড়িগুলো তো আগের মতোই আছে, শুধু রামুর ঘরটাই পাল্টে গেছে। মালিক, আমরা রাস্তা ভুল করিনি, কিন্তু রাতারাতি এত বড় ঘর হলো কি করে? দেখি চল তো, কি ব্যাপার? হঠাৎ তারা রামুকে ঘরের সামনে বসে থাকতে দেখতে পায়। আরে রামু, এটা কি দেখছি? রাতারাতি তোমার ঘর এত বড় ঘরে পরিণত হলো কি করে? কোনো জাদুটনা শিখেছো নাকি? না প্রধান সাহেব, আমি জানি না, এটা আমার ছেলে জানে। কি তোমার ছেলে জানে? বলছি, চুরি বা ডাকাতি কিছু করেছ নাকি? যাই হোক, ভালোই হয়েছে। টাকা না পেলে এই বাড়ি আমি আমার নামে করে নেব। তখন ওখানে জলাধার আসে আর প্রধানকে বলে, প্রধান মশাই, আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ না। এই নিন আপনার 1.5 লাখ টাকা, আর এই নিন আরও 1.5 লাখ টাকা এতদিন অপেক্ষা করার জন্য। আরে আমি তো মজা করছিলাম। রামু তো আমার অনেক পুরানো বন্ধু, কোনো দরকার পড়লে আমার কাছে অবশ্যই আসবে। এখন আমি যাই। আমি কিছুতেই বুঝতে পারছি না রাতারাতি এরা এত বড়লোক কি করে হলো। মনে হয় রামু কোনো গুপ্তধন পেয়েছে। জলাধার তার বাবার দেনা মিটিয়ে দিয়েছে, আর তাদের দুঃখ কষ্ট রাতারাতি সব হাওয়ায় মিলিয়ে গেল। এরপরে তার বাবা জলাধারকে জড়িয়ে ধরে, কিন্তু পরীর সেই কথা এখনও তার মনে গেঁথে আছে। আমি যদি ভেসে আসি, তাহলে নিশ্চয়ই আমার অন্য মা বাবা আছে। তাহলে তারা কোথায়? তারা কি এখনো বেঁচে আছে? তারা কি আমার কোনোদিন খোঁজ করেনি? তারা এখন কেমন আছে আমাকে জানতে হবে। জাদুলাঠি, তুমি তো আমাকে গরিব থেকে বড়লোক বানিয়ে দিয়েছ, কিন্তু তুমি আমাকে এখন এটা বলো যে আমার আসল মা বাবা কারা, আর তারা এখন কোথায় আছে? অনেক বছর আগের কথা,
কৃষ্ণনগর নামে একটা রাজ্যে ছিল। সেখানকার রাজা কৃষ্ণচন্দ্র আর রানী আলোকানন্দ। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন অনেক সৎ আর ন্যায়পরায়ণ, কিন্তু তার মন্ত্রী ছিলেন অসৎ আর লোভী। মন্ত্রী, তোমায় আমি নিজের ভাই মনে করতাম, তাই তোমাকে এত বড় দায়িত্ব তোমার ওপর ছেড়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করলে। তোমার সাজা মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি অনেক বছর ধরে এই রাজ্যের সেবা করেছ, তাই তোমাকে আমি ছেড়ে দিলাম। বেরিয়ে যাও এই রাজ্য থেকে। যদি কখনো তোমাকে এই রাজ্যে দেখি, তাহলে তোমার মৃত্যুদণ্ড দেব। মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে রাজ্য ছাড়া করছেন। মনে রাখবেন, এর প্রতিশোধ আমি অবশ্যই নেব। মালিক, খবর পাকা আছে। মহারাজ কৃষ্ণচন্দ্র জঙ্গল দিয়ে একা আসছেন, সাথে কোনো সৈন্যদলও থাকবে না। মহারাজ, মহারানী ও তার ছোট্ট সন্তান। এমন সুযোগ দ্বিতীয়বার আর মিলবে না মালিক। আমরা আগের থেকেই জঙ্গলে বসে থাকব। এতদিন তো আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম। যাও, যেভাবেই হোক তোমরা মহারাজকে জঙ্গলে শেষ করে দাও, কেউ যেন বাঁচতে না পারে। ঠিক আছে মালিক, আপনি হবেন আমাদের ভবিষ্যতের রাজা। এইবার থেকে আমি এই রাজ্যকে শাসন করব। ওই সোনার সিংহাসন আমার। তাড়াতাড়ি যাও, শেষ করে দাও ওই কৃষ্ণচন্দ্রকে। মহারাজের রক্ত না দেখলে আমি শান্তি পাচ্ছি না। যাও যাও যাও। এদিন রাজা, রানী আর তার সন্তান নির্জন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে মহলে ফিরছিলেন। তখন হঠাৎ, এটা কি হচ্ছে? আর তোমরা কারা? আমার পথ আটকাচ্ছে কেন? তোমাদের আসল মতলব কি? আমি এই রাজ্যের রাজা। আমার ক্ষতি করার চেষ্টা করলে পরে তোমাদের সবাইকে আমি কাল কুঠুরিতে নিক্ষেপ করব। তুমি রাজা হও আর যাই হও, জঙ্গলের রাজা আমরা। ভয় দেখাচ্ছিস আমাদেরকে, তোর সাক্ষাৎ মৃত্যুদূতকে? এই জঙ্গল থেকে আমার অনুমতি ছাড়া কেউ কোনোদিন বেঁচে ফিরতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। আসবে না আমার দিকে, আসবে না বলছি। তোমাকে মেরে ফেলার আদেশ আছে, আর এই রমাকান্ত কোনোদিন হত্যার সুপারি নিয়ে এখনো ব্যর্থ হয়নি। এটা বলার পর তারা রাজা আর রানীকে ওখানেই হত্যা করে আর রাজকুমারকে নদীতে ভাসিয়ে দেয়। রাজকুমার ভাসতে ভাসতে নদীর স্রোতে যেতে থাকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। মা বাবা আমাকে বাঁচানোর জন্য তাদের জীবন দিয়ে দিলেন। তাদের জীবন আমি বৃথা যেতে দেব না। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। মা বাবা, আজ তোমরা আমাকে সব সত্যিটা বলো। আমি কি সত্যি তোমাদের সন্তান? এটা শুনে রামু আর মীরা বুঝে যায় এখন সত্যটা প্রকাশ করার সময় চলে এসেছে। আজ আর কিছুই লুকাবো না, সব কিছুই তোমাকে বলে দেব। আমরা তোমার জন্মদাতা বাবা মা নই। একদিন তোমাকে নদীতে ভাসা অবস্থায় পেয়েছিলাম। তোমার সাথে একটা রাজ চিহ্ন ছিল। সেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি কোনো সাধারণ বাড়ির ছেলে নও, তুমি হলে রাজার সন্তান, আর তোমাকে কেউ হত্যা করতে চেয়েছিল। তাই এই কথা আমি সবার থেকে লুকিয়ে এসেছি এতদিন। এই দেখো সেই রাজ চিহ্ন। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার থেকে সত্যটা এতদিন লুকিয়ে এসেছি। বাবা, তুমি মিথ্যে বলনি। তুমি রাজবংশকে বাঁচিয়েছ। তোমরা আমাকে ছোট থেকে মানুষ করেছ, আমাকে বাঁচিয়েছ। এখন আমার কর্তব্য আমার নিজের জন্মভূমিকে বাঁচানো। আমি এখন আমার নিজের জন্মভূমি বাঁচাতে যাচ্ছি। তোমরাও আমার সাথে চলো। হে জাদুর লাঠি, তুমি আমাদেরকে কৃষ্ণনগর রাজ্যে নিয়ে চলো।
কে হারিয়ে গিয়েছিল। আমি রাজা কৃষ্ণচন্দ্রের সেই হারিয়ে যাওয়া সন্তান। আমি কিভাবে মেনে নেব তুমি রাজা কৃষ্ণচন্দ্রের সন্তান? আমরা রাজা আর রানীমাতাকে জঙ্গলে মৃত অবস্থায় পেয়েছিলাম, আর ছোট্ট রাজকুমারকে খুঁজে পাইনি। সময়ের সাথে সাথে অনেক যুবক এই রাজপ্রাসাদে এসছে আর মহারাজ কৃষ্ণচন্দ্র সন্তান দাবি করেছে। তারা কেউই সঠিক প্রমাণ দিতে পারেনি। তুমি কি প্রমাণ দিতে পারবে? যদি দিতে পারো তাহলে মেনে নেব তুমি রাজা কৃষ্ণচন্দ্রের সন্তান, আর যদি প্রমাণ না দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঝুঁকি তুমি নিতে পারবে? ভালোয় ভালোয় এখান থেকে চলে যাও যুবক। কেন পারবো না মন্ত্রীমশাই? অবশ্যই পারবো। তবে এই দেখুন, এই রাজচিহ্ন তুমি কোথায় পেলে? এটা তো মহারাজের রাজচিহ্ন, আর এই রাজচিহ্ন কেউ বানাতে পারবে না। এটা তুমি কোথায় পেলে? এটা আমি কোথাও পাইনি। এটা আমার কাছে ছোটবেলা থেকেই আছে। এটা তোমার কাছে আছে, তার মানে এটা নয় যে তুমি রাজকুমার। তুমি এটা চুরিও করতে পারো। বিশ্বাস না হলে আমাকে ছোটবেলা থেকে যে মানুষ করেছে তার মুখেই শোনো। হ্যাঁ মন্ত্রীমশাই, ও ঠিক বলছে। আজ থেকে 22 বছর আগে একদিন আমি জঙ্গলের নদীতে ওকে কুড়িয়ে পেয়েছিলাম, সাথে এই রাজচিহ্নটাও ছিল। আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি জীবিত আছেন রাজকুমার। আপনি তো রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিচ্ছবি। আপনি এখন এই রাজ্যের রাজা। এখন জলাধার কৃষ্ণনগরের রাজা। আমি আমার রাজ্য ফিরে পেয়েছি, কিন্তু আমার প্রতিশোধ এখনও বাকি আছে। তার কর্তব্য এখন তার বাবা মায়ের হত্যাকারীকে শাস্তি দেওয়া। এই জাদুর লাঠি, তুমি আমাকে আমার বাবা মায়ের হত্যাকারীর কাছে নিয়ে চলো। এটা বলার সাথে সাথে জাদুর কাঠি তাদের মন্ত্রীর ঘরে নিয়ে যায়। তোমরা কারা? মন্ত্রী, আমি হলাম রাজা কৃষ্ণচন্দ্রের সন্তান, রাজা জলাধার। কৃষ্ণচন্দ্রের সন্তান? কিন্তু আমি তো রাজা আর রানীকে মেরে ফেলেছিলাম। তুমি কিভাবে রাজকুমার হতে পারো? আমি সেদিন মারা যাইনি। মহারানী মানে আমার মা চন্দ্রলেখা আমাকে ঝুড়িতে রেখে জলে ভাসিয়ে দিয়েছিলেন, আর আমি বেঁচে গিয়েছিলাম। আর আজ আমি তোমাকে শাস্তি দিতে এসেছি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ভুলের হয়, অপরাধের নয়। তুমি আমার মা বাবাকে মেরে দিয়েছ, আমার অধিকার কেড়ে নিয়েছ, তুমি আমার মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছ। এর শাস্তি তোমাকে পেতেই হবে। সেনাপতি, এই পাপীকে মৃত্যুদণ্ড দেবে না। একে এমন শাস্তি দাও যেন সে প্রতিক্ষণে মৃত্যুদণ্ড চায়। মা বাবা, চলো, এই গ্রাম আর তোমাদের বাড়ি নয়, ওই রাজপ্রাসাদ এখন তোমাদের বাড়ি। এবার তার মা বাবা আর জলাধার সুখী সুখী জীবনযাপন করতে থাকে।